তাহলে আমরা একটু বুঝলাম যে বিভব শক্তি নির্ণয়ের ক্ষেত্রে নির্দেশক তল খুবই গুরুত্বপূর্ণ। একই বস্তুর ক্ষেত্রে নির্দেশক তল যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে সেক্ষেত্রে বিভব শক্তিটা ভিন্ন ভিন্ন হবে। আমরা সরল দোলকের ক্ষেত্রে নির্দেশক তল হিসেবে বস্তুটা যে দুলছে, এই বস্তুটার হচ্ছে সাম্যাবস্থান, মানে যে পজিশনে একেবারে মিডিল পজিশন, এটাকে আমরা নির্দেশক তল হিসেবে স্যার বিবেচনা কথা করি, শোনা যাচ্ছে না? তাই না? শোনা যায় তো। হ্যাঁ। আচ্ছা, তা দেখো এটা হচ্ছে তার নির্দেশক তল। এখন খেয়াল করো, ভালো করে খেয়াল করবা, এইটা হচ্ছে সর্বোচ্চ পয়েন্ট। সরল দোলকটা যখন তুমি দুলাচ্ছ, সরল দোলকটা তখন তুমি দুলাচ্ছ, এটা সর্বোচ্চ পয়েন্ট এই দিকে, এটা সর্বোচ্চ পয়েন্ট হচ্ছে এই দিকে। আমরা এক পাশে এটাকে বলি সর্বোচ্চ বিস্তার বিন্দু, সর্বোচ্চ সরণ বিস্তার একই কথা, এগুলো আমরা শিখে এসেছি। ওকে, এই পয়েন্টে আমি বিভব শক্তিটা নির্ণয় করবো। দেখো তো, তুমি যদি একটা সরল দোলক দোলানো শুরু করো, এই সর্বোচ্চ পয়েন্টে যে কিন্তু বেগ জিরো হয়ে যায়, বেগটা জিরো হয়ে আবার সে উল্টা দিকে ব্যাক করে, কিন্তু বেগটা জিরো হয়ে আবার সে উল্টা দিকে ব্যাক করে, তার বি পয়েন্টে বেগ কত হয়ে যায়? জিরো হয়ে যায়। তাহলে কিন্তু আমরা এখন কমেন্ট করতে পারি বা সিদ্ধান্তে আসতে পারি যে বি বিন্দুতে বেগ জিরো। বি বিন্দুতে কোনো কিছু না বুঝে জিজ্ঞাসা করবা, বি বিন্দুতে বেগ শূন্য, অতএব ই কে বা গতিশক্তি হচ্ছে শূন্য। যেখানে বেগ জিরো সেখানে অবশ্যই গতিশক্তি হচ্ছে জিরো। বি বিন্দুটা মনে করো, আমাদের যখন আমরা একটু খেয়াল করি একটু, যে এই পয়েন্টে একটা বস্তু আছে, মনে করে এই পয়েন্টে একটা বস্তু আছে, এটা হচ্ছে নির্দেশক তল ভূপৃষ্ঠ, এটা তো শিখেছি অলরেডি। আমি যখন উচ্চতা বলি, খাড়া উচ্চতা বোঝাই কিন্তু, বা উল্লম্ব উচ্চতা। আমরা কিন্তু এইরকম করে উচ্চতাটা কাউন্ট কখনোই করব না। আমরা উচ্চতা বলতে একেবারে খাড়া উচ্চতা কাউন্ট করব, উল্লম্ব উচ্চতা কাউন্ট করব। আমরা আগে থেকেই বুঝেছি, ঠিক আছে, তাই না? এটা হচ্ছে উল্লম্ব উচ্চতা, এটা কিন্তু এইচ না। আমরা যে এমজিএইচ লিখি, এইটা কিন্তু এইচ, এইটা কিন্তু এইচ না, ঠিক আছে? উল্লম্ব উচ্চতা বিভব শক্তির ক্ষেত্রে। ওকে, এইবার খেয়াল করো যে এই বস্তুটা এখান থেকে সাম্যাবস্থান থেকে তার উল্লম্ব উচ্চতা কত? আমরা যদি এখন বি বিন্দু থেকে এখানে একটা লম্ব টেনে দিই, এই যে লম্ব টেনে দিলাম, নাম দিলাম হচ্ছে এম বিন্দু, নাম দিলাম হচ্ছে এম বিন্দু। এম বিন্দু যদি নাম দিই, তাহলে দেখো তো, তোমাদের কাছে প্রশ্ন করলাম যে বি বিন্দুটা, যদি বস্তু বি বিন্দুতে আছে, এটাকে বব বলা হয়, এটাকে বব বলা হয়। সরল দোলক যে বস্তুটা দুলে এরকম করে বামে ডানে বামে ডানে, সেটাকে আমরা কি বলি? বব বলি। ববটা আছে এখন মনে করো বি বিন্দুতে, তাহলে সে উল্লম্ব কত উচ্চতায় আছে বলো দেখি? বি বিন্দুতে বলো, একজন বলো, বুঝতে পারছো কিনা একটু খেয়াল করে দেখি আমি। বিএম। হ্যাঁ, এই বিএম কেন উল্লম্ব উচ্চতা বাবা? এই যে সাম্যাবস্থান থেকে খাড়া উচ্চতা, এম। তাহলে এম জি আমার এম সূত্র, স্যার। এম জি ইন্টু এইচ এর জায়গায় বসবে, দেখো এম খাড়া উচ্চতা আমার লাগবে, ঠিক আছে? তাহলে আমার লিখবো হচ্ছে এ এম। তাহলে এম এর মান দেওয়া থাকবে অঙ্কে, অথবা দেওয়া থাকবে, কোনো না কোনো বের করে নেওয়ার তোমার কাছে অপশন থাকবে। এমটা তোমার দরকার, তোমার মনে করো পুরো এটা দেওয়া আছে, এইটুকু দেওয়া আছে, সেগুলো আমরা পরে অঙ্ক করতে শিখবো। কি দেওয়া থাকতে পারে? একেবারে ভেরি সিম্পল ক্যালকুলেশন, সিম্পল জিওমেট্রি, সিম্পল ট্রিকোনোমেট্রি থেকে আমরা এগুলো বের করে নেওয়ার অপশন আমাদের থাকবে। আমার লাগবে কি? এম লাগবে। তাহলে আমাদের মোট শক্তি কত বের হলো? মোট শক্তি বের হলো E is equal to 0 প্লাস হচ্ছে mg ইন্টু এম, বা mg m, mg am। ওকে, তাহলে আমাদের বি বিন্দুতে ঘটনা শেষ। এবার আসো এ বিন্দুতে। এ বিন্দু না নিয়ে আমরা একটু মাঝখানের একটা বিন্দু নিচ্ছি, মাঝখানের একটা বিন্দু নিচ্ছি। এখানে বেশি হিজিবিজি হয়ে গেছে, আমি বি বিন্দুটা এখানে বুঝালাম মনে করো। এবার আমরা আবার চিত্রটা দাগাচ্ছি, দাগিয়ে মিডলের একটা পয়েন্ট নিব, একটু উপরে নিয়ে যাচ্ছি। এটা অলরেডি করে ফেলেছি, এটা তাই না? এটা এম বিন্দু দিয়েছিলাম, আর এইটা। এইবার মনে করে বস্তুটা এখানে আসছে, মানে বব এখানে আসছে। এই যে এটা এ বিন্দু ছিল, সরি বি বিন্দু ছিল,
এটা ছিল এ বিন্দু। আমরা মাঝখানেরটা একটা বিন্দু নিই, নাম দিব হচ্ছে সি বিন্দু। এখানে একটা সি বিন্দু, এইটাই হচ্ছে মেইন। এগুলো সোজা। এখন দেখো, আমরা এইদিকে গেলেও একই ঘটনাই ঘটবে, এইদিকে গেলেও একই ঘটনাই ঘটবে। দেখতে ভালো লাগতেছে না, দাগিয়ে নিই। ঠিক আছে, এটা আমার হচ্ছে, এটা একটা দৃঢ় অবলম্বন থেকে ঝুলানো আছে একটা স্ট্যান্ডের সাহায্যে, একটা সরল দোলক। ঠিক আছে, ওকে। এইবার দেখো, সি বিন্দুতে তার বেগও আছে, আবার উল্লম্ব উচ্চতাও আছে। উল্লম্ব উচ্চতা বলতে আমরা বোঝাচ্ছি সাম্যাবস্থান থেকে বা নির্দেশক তল থেকে। এবার দেখো, সি বিন্দুতে সবচেয়ে যেটা ব্যাপার, বেগ নির্ণয় করব। খুবই পরীক্ষায় আসে কিন্তু তোমাদের এইচএসসি তে, এইটা দিয়ে সি বিন্দুতে বেগ নির্ণয় করো, মাঝখানে একটা পয়েন্ট দিয়ে দেয় বেগ। ভি হলে খেয়াল করবা, ভি স্কয়ার ইজ ইকুয়াল টু, আগে যা করেছিলাম তাই করছি, কিন্তু আগে যা করেছিলাম তাই করব। ভি নট স্কয়ার প্লাস 2GH, সূত্র হতে লিখবো আমরা, একটু সূত্র হতে পাই। দেখো, এখান থেকে যাত্রা শুরু করেছে, সি বিন্দুতে এসেছে। আমি একটু সি বিন্দু থেকে লম্ব টানি তো, নাম দিলাম হচ্ছে এন। বি থেকে যখন সি তে এসেছে, ভি স্কয়ার ইজ ইকুয়াল টু, ভি নট স্কয়ার মানে 0, এখানে বেগ 0 ছিল। এখন এসেছে সি বিন্দুতে, বলতো কতটুকু উল্লম্ব দূরত্ব অতিক্রম করেছে? বি থেকে সি তে এসেছে, mn এম এন, হ্যাঁ, এই যে এম এন পরিমাণ উল্লম্ব দূরত্ব অতিক্রম করেছে। ভালো করে খেয়াল করো, বি থেকে সি তে এসেছে, এম থেকে এন তে এসেছে। উল্লম্ব দূরত্ব যদি আমি চিন্তা করি, বি পয়েন্ট মানে কি উল্লম্ব ভাবে আছে এন, এম, আর সি পয়েন্ট মানে কি এন। তাহলে আমার উল্লম্ব উচ্চতা বা উল্লম্ব দূরত্ব অতিক্রম করেছে এম এন পরিমাণ। তাহলে আমরা লিখবো 2G ইন্টু এম এন ইজ ইকাল টু ভি স্কয়ার ইজ ইকাল টু 2GMN। আমাদের ভি স্কয়ারের মান বের করলাম, এখান থেকে রুট আবার করলে আমি ভি এর মান বের করতে পারবো। কিন্তু এখন আমি রুট আবার করব না, কারণ আমি তো এখন গতিশক্তি বের করব। অযথা আমি আবার কেন রুট আবার করব, আবার কেন স্কয়ার করতে যাব? তাই আমরা কি করছি, হাফ এম ভি স্কয়ার করছি। এমটা কি, এই ববের ভর, যে বস্তুটা দুলছে সেটাকে আমরা বলছি সরল দোলকের ক্ষেত্রে বব। ববের ভর হচ্ছে কিন্তু এম। ওকে, তাহলে আমরা ই কে ইজ ইকাল টু পেলাম হাফ এম ভি স্কয়ারের জায়গায় এটা বসিয়ে দিব। তোমাদের একটা সতর্ক করে দিচ্ছি, আমাদের ইনটেনশনালি অনেক সময় ভুল হয়ে যায়, যে আমি এখানে ভি স্কয়ার লিখেছি, এখানে কিন্তু ভি স্কয়ারই বের করেছি। তুমি এখানে আবার আমি নিজে অনেক সময় এই 2GMN লিখে হঠাৎ করে স্কয়ার করে দিতে পারি। নো, এটা আবার যেন ভুল করো না, কারণ তুমি ভি স্কয়ারের মান বের করে রেখেছো, এখানে ভি স্কয়ারই লাগবে, এটার উপর যেন আবার স্কয়ার দিয়ে দিও না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। mg ইন্টু mn। তোমরা কোথায় ভুল করতে পারো বা আমি কোনগুলো জায়গাগুলোতে ভুল করতাম, সেগুলো এটা শিখিয়ে দিলে একটু হলেও কিন্তু মোটামুটি একটা সচেতনতা আসে, যে এরকম জায়গায় স্যার বলেছিল। ঠিক আছে, mgmn। তাহলে আমার গতিশক্তি বের হলো সি পয়েন্টে। এইবার সি পয়েন্টে, সি বিন্দুতে বিভব শক্তি বলতো কত হবে? mg এই সূত্র হতে, ইপি ইজিক্যাল টু mg তো থাকলোই, এইচ এর জায়গায় দেখো তো, সি বিন্দুটা সাম্যাবস্থান থেকে কত উল্লম্ব উচ্চতায় আছে? n এন এ এন, খেয়াল করো, এ থেকে এন পর্যন্ত আছে। দেখো, সি বিন্দুতে আছে মানে কি, আমরা আগেই বলেছি বিভব শক্তি যখন নির্ণয় করব তখন খেয়াল করব, অবশ্যই খেয়াল করব সাম্যাবস্থা বা নির্দেশ তল থেকে বস্তুটা খাড়া কত উচ্চতায় আছে, একেবারে খাড়া, শুদ্ধ বাংলা কথা, খাড়া বা উল্লম্ব। দেখো, সি বিন্দু মানে এন বিন্দু, উল্লম্ব ভাবে যদি চিন্তা করি, এ এন, এ এন উচ্চতায় আছে, তাহলে আমার বিভব শক্তি নির্ণয় হয়ে গেল। এখন এই দুটো আমি যোগ করে দিব, তাহলে আমরা মোট শক্তি পাবো ই ইজ ইকুয়াল টু ইপি যোগ হচ্ছে ই কে। খেয়াল করো, ইপির মানটা হচ্ছে mg an যোগ mg mn। খেয়াল করো তো, an আর mn যোগ করলে হয় am। এই যে দেখো, খেয়াল করো, an যোগ করবো হচ্ছে mn, যোগ করলে পাবো হচ্ছে am। আমরা যদি একটু mg এখানে কমন নিই, an প্লাস mn পাচ্ছি ইজ ইকুয়াল টু mg
এ এম। দেখো এ পয়েন্টে আমার মোট শক্তি ছিল mg am, সি পয়েন্টে মোট শক্তি পেয়েছি mg am। তার মানে দুইটা পয়েন্টে মোট শক্তির পরিমাণটা একই আছে। তাহলে আমরা বলতে পারছি যে একটা সরল দোলক শক্তির নিত্যতার সূত্র বা যান্ত্রিক সূত্র দুটোটাই মেনে চলে। যেটা যান্ত্রিক সূত্র মেনে চলবে, যান্ত্রিক শক্তির নিত্যতা, সেটা শক্তির সংরক্ষণশীলতা সবাই মেনে চলবে, এটা তার কোনো কথাই নেই। ঠিক আছে, এইবার খেয়াল করো এ বিন্দুতে, এ বিন্দুর ক্ষেত্রে এখানেই করে দিচ্ছি। এ বিন্দুর ক্ষেত্রে বস্তুটা কিন্তু তার সাম্যাবস্থায় আছে। সাম্যাবস্থা বা নির্দেশক তলে যদি কোনো বস্তু থাকে তাহলে তার বিভব শক্তি 0। যেমন ভূপৃষ্ঠে যদি কোনো তার বস্তু থাকে তার বিভব শক্তি 0। আমরা যেহেতু সরল দোলকের ক্ষেত্রে নির্দেশক তল আমরা সাম্যাবস্থা হিসাবে এ পয়েন্টটাকে ধরে নিচ্ছি, এ পয়েন্টের বিভব শক্তিটা অবশ্যই 0 ধরবো। তাহলে এ বিন্দুতে ইপি ইজ ইকুয়াল টু 0 আর ভি স্কয়ার ইজ ইকুয়াল টু, খেয়াল করো, ভি নট স্কয়ার প্লাস 2g, এই সূত্র হতে কি পাচ্ছি 0 স্কয়ার প্লাস 2g। খেয়াল করো বি থেকে এবার বস্তুটা এ তে এসেছে, উল্লম্ব উচ্চতা কতটুকু দূরত্ব পালন করেছে, দূরত্ব কি বলে অতিক্রম করেছে, বি থেকে এ তে এসেছে এ এম পরিমাণ। হ্যাঁ, এ এম পরিমাণ। আশা রাখি এখান থেকে যে কোনো অঙ্ক দিলে তোমরা পারবা, এবং এটা খুবই পরীক্ষায় আসে। ঠিক আছে, মাঝে মাঝে আসে, কাজ ক্ষমতা শক্তির মধ্য থেকেও আসে, আবার ওই যে তোমাদের 8 নাম্বার চ্যাপ্টারে পর্যাবৃত্ত গতি আছে ওখান থেকেও আসে। এটা একটা পর্যাবৃত্ত গতির উদাহরণ। কেন পর্যাবৃত্ত গতি সেটা আমরা ওই চ্যাপ্টারে বুঝাবো, একেবারে বেসিক প্রিন্সিপাল সহ। 2g a m, অতএব আমি যদি গতিশক্তি বের করতে চাই, হাফ এম ভি স্কয়ার, হাফ এম ইন্টু 2g am ইজ ইকুয়াল টু 2g, সরি, mg am। ঠিক আছে, তাহলে mg am আর 0 যোগ করলে mg am থাকে। তার মানে আমাদের যদি যে কোনো পয়েন্টে বেগ বের করতে বললে পারবো, বিভব শক্তি বের করতে বললে পারবো, গতিশক্তি বের করতে বললে পারবো। কি কি লাগবে আমাদের টার্গেট? এ এন লাগবে, এ এম লাগবে। এই দুইটা জিনিস তোমরা কিভাবে বের করে নিবা? তোমার ডাটা, অর্থাৎ প্রশ্ন কি দেওয়া আছে সেখান থেকে তুমি জিওমেট্রি ব্যবহার করতে পারো, অথবা কি বলে ট্রিকোনোমেট্রি ব্যবহার করে বের করে নিবে। মনে রাখবা এটা যদি ও পয়েন্ট হয়, ও থেকে এই সি, এ বিন্দু দূরত্ব যত, ও থেকে বি বিন্দু দূরত্ব যত, ও থেকে আমার সি বিন্দু দূরত্ব তত। কেন? একটা ববি তো এরকম করে দুলছে, একটা ববি তো এরকম করে দুলছে, তাই না? তাই ও বি, ও সি, ও এ, এই দূরত্ব গুলা কিন্তু অবশ্যই সমান। একটা সুতার সাহায্যে কিন্তু এগুলো দুলছে, এরকম করে এখানে যাচ্ছে আবার ঘুরে ঘুরে এখানে আসতেছে, একটাই তো সুতা, একটা সুতার সাহায্যে তো ঘুরতেছে। সুতরাং এই ঝুলন বিন্দু থেকে সবগুলা পয়েন্ট এ বি সি, সবগুলা পয়েন্টের দূরত্ব হচ্ছে সমান। আমাদের কিভাবে দেওয়া থাকে এগুলো আমরা অবশ্যই করাবো। অনেক সময় এখানে কোণ দেওয়া থাকে, অনেক সময় দূরত্ব দেওয়া থাকে। কোণ দেওয়া থাকলে আমরা ত্রিকোণমিতির সূত্র ব্যবহার করে ফেলি, আমরা এই জিনিসগুলো যেগুলো যেগুলো লাগবে সেগুলো বের করে নিই। আর দূরত্ব দেওয়া থাকলে আমরা পিথাগোরাসের সূত্র, যেটাকে আমরা জিওমেট্রি বলছি, সিম্পল জিওমেট্রি ব্যবহার করে আমরা এই দূরত্বগুলা বের করে নিই। মনে করো এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, তাহলে আমি কিন্তু এটা পাবো, এটা তো আমার দরকার লাগবে না। তাহলে টোটাল থেকে যদি আমি এটা বাদ দিই তাহলে এইটুকু পাবো। এই একদম সিম্পল জিওমেট্রি। ওকে, তাহলে আমরা এটা পেলাম। এবার খেয়াল করো, এবার আমরা পড়বো হচ্ছে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু। 3 নাম্বার আমরা দুটা পড়লাম, যান্ত্রিক শক্তির নিত্যতার ক্ষেত্রে দুটা জিনিস পড়লাম, একটা হচ্ছে মুক্তভাবে পড়ন্ত বস্তু, একটা হচ্ছে সরল দোলক। এবার পড়বো হচ্ছে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু। খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু, ভালো করে যদি তোমরা এই থিওরি গুলা বুঝো, আশা রাখি 100% অঙ্ক সঠিকভাবে অ্যান্সার করতে পারবে, 100%। নিক্ষিপ্ত বস্তু খাড়া উপরের দিকে, এই যে এই তীর চিহ্ন ভাবে দিলাম, এবার যেহেতু খাড়া উপরের দিকে দিচ্ছি, মনে রাখবা খাড়া উপরের দিকে যখন বস্তু আমি নিক্ষেপ করব তখন তার আদি বেগ থাকবে আর শেষ বেগ 0 হবে। খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু তুমি যদি নিক্ষেপ করো তার শেষ বেগ অবশ্যই 0 হবে, শেষ বেগ 0 হয়ে তারপর আস্তে আস্তে বস্তুটা নিচের দিকে নামবে। ঠিক আছে, তো এখন আমরা আদি বেগটা ধরে নিলাম হচ্ছে ভি নট, অর্থাৎ বস্তুটা ভি নট বেগে উপরের দিকে উঠতেছে।
যেহেতু বস্তুটা অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে কাজ করছে, দেখো অভিকর্ষ ত্বরণ কোন দিকে কাজ করে, অভিকর্ষ বল নিচের দিকে, তাহলে উপরের দিকে উঠলে আমরা দিকে নেগেটিভ ধরবো, খাড়া উপরের দিকে জি কে আমরা নেগেটিভ ধরছি। খেয়াল করো আমরা লিখেছিলাম সূত্র ভি ইজ ইকুয়াল টু ভি নট প্লাস এটি। যখন আমার মুক্তভাবে পরন্ত তখন আমরা লিখেছিলাম কি ভি ইজ ইকুয়াল টু ভি নট প্লাস জিটি, যেদিকে নামতে ছিল, তাই আমরা নিচের দিকে জি এর মান তো পজিটিভ, তাই ত্বরণের জন্য ত্বরণের ক্ষেত্রে ত্বরণের জায়গায় আমরা জি লিখেছিলাম। এবার দেখো যদি উপরের দিকে উঠে তাহলে আমরা এটাকে লিখবো ভি ইজ ইকুয়াল টু ভি নট মাইনাস জিটি। এই যে এটা লিখবো এখন, খারাপ উপরের দিকে ক্ষেত্রে দেখো এটা লিখবো, ত্বরণ এর জায়গায় মাইনাস জি লিখেছি, কারণ খাড়া উপরের দিক মানে কি, অভিকর্ষ ত্বরণের বা অভিকর্ষ বলের বিরুদ্ধে তোমাকে কাজ করতে হচ্ছে। খাড়া উপরের দিকে ত্বরণটাকে ধরা হয় নেগেটিভ, অভিকর্ষ ত্বরণটাকে, আর খাড়া নিচের দিকে ত্বরণটাকে ধরা হয়, ঠিক আছে? কারণ মহাকর্ষ বল কোন দিকে কাজ করে, পৃথিবীর দিকে। একটা বস্তুকে তুমি উপরের দিকে ছুঁড়লা, কোন দিকে কাজ করে, পৃথিবীর কেন্দ্রের দিকে। এই জন্য পৃথিবীর কেন্দ্রের দিকে অভিকর্ষ ত্বরণটাকে জিরো পজিটিভ ধরা হয়। কারণ সংজ্ঞা কি বলেছে দেখো তো, মুক্তভাবে পরন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে। মুক্তভাবে পরন্ত এটাকে ধরা হচ্ছে পজিটিভ, তাহলে খারাপের দিকে হবে নেগেটিভ। আমরা যদি এই সূত্রটা লিখি এবার, ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ভি নট স্কয়ার প্লাস টু জি, তাই এটাকে আমরা লিখবো মুক্তভাবে পরন্ত, দেখি তাই ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ভি নট স্কয়ার, তাহলে আমরা প্লাসের জায়গায় মাইনাস দিয়ে দিব যেহেতু খাড়া উপরের দিকে, এবং এখানে আদিবেগ কিন্তু থাকবে, আদিবেগ দেওয়াই থাকবে তোমাদের অঙ্কে। এখন তোমাকে বললো যে এই যে এই বিন্দু থেকে যাত্রা শুরু করলাম মনে করো, আর সি বিন্দুতে পৌঁছেছে, এ বিন্দুতে বিভব শক্তি কত বলো দেখি একজন, এই বলো। স্যার এই বিন্দুতে বিভব শক্তি শূন্য। জিরো, কারণ এই বিন্দুতে কোনো উচ্চতা নেই, এই বিন্দুতে নির্দেশক তলেই উপস্থিত, বস্তু এখন নির্দেশক তল অর্থাৎ এই বিন্দুতে আছে, কোনো উচ্চতা নেই, তাই আমার এম জি ইন্টু জিরো, এইচ এর জায়গায় বসবে জিরো, তাহলে এই পি জিরো জিরো। গতি শক্তি কত, হাফ এম ভি নট স্কয়ার, আদি বেগটাকে ধরলাম আমরা ভি নট স্কয়ার ই কে, তাহলে মোট শক্তি কত, মোট শক্তি তোমাকে বের করে দেখাতে বলতে পারে, আবার বিভব শক্তি গতি শক্তি আলাদা আলাদা ভাবে চাইতে পারে, ঠিক আছে? আমরা থিওরি যখন পড়ছি সবকিছু স্টাডি করছি। ই ইজ ইকুয়াল টু হাফ এম ভি নট স্কয়ার, অর্থাৎ আদি গতি শক্তি এবং মোট শক্তি সমান। খারাপ উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে মোট শক্তি কত, হাফ এম আদি বেগের উপর স্কয়ার, ভি নটকে আমি বলছি আদি বেগ, যে বেগে বস্তুটাকে খারাপ উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে। এটা গেল, ঠিক আছে? এই বিন্দুর কারবার শেষ। এবার আমরা একটু মিডিল এর একটা পয়েন্ট ধরি, বি বিন্দু, যেটা ভূপৃষ্ঠ থেকে এক্স উচ্চতায় আছে, আর টোটাল উচ্চতা মনে করো হচ্ছে এইচ, টোটাল সে মনে করো ফর এক্সাম্পল এইচ উচ্চতায় উঠেছে, একটা বস্তুকে খারাপ করে দেখে আমি ছুঁড়েছি, সে সর্বমোট এইচ উচ্চতায় উঠেছে, এইটুকু যদি এক্স ধরো তাহলে এইটুকু হবে হচ্ছে এইচ বিয়োগ এক্স, আগের মতোই। এবার খেয়াল করো বি বিন্দুতে বিভব শক্তি কত, বি বিন্দুতে গতি শক্তি কত। আমরা বি বিন্দুতে বিভব শক্তি বের করতে চাচ্ছি, আমরা বি পয়েন্ট নিয়ে কাজ করবো। এবার বি বিন্দুতে এখানে লিখছি, বি বিন্দুতে ইপি ইজিক্যাল টু কত হয় বলো দেখি, বিভব শক্তি কত হবে, half mgx, sorry mgx, এম জি এক্স। বি বিন্দুটা ভূপৃষ্ঠ থেকে এক্স উচ্চতায় আছে, তাই আমাদের এইচ এর জায়গায় বসবে হচ্ছে এক্স। ওকে, বি বিন্দুতে বেগ কত হবে, বেগ যদি ভি হয় তাহলে আমরা লিখবো ভি ইজ ইকুয়াল টু ভি নট। এখানে একটা ব্যাপার আছে, ব্যাপারটা হচ্ছে তোমার সময় দেওয়া থাকতে পারে, আবার ওই এক্স এর মানও দেওয়া থাকতে পারে, যে কোনোটা দেওয়া থাকতে পারে। সময় দেওয়া থাকলে আমরা লিখবো ভি ইজ ইকুয়াল টু ভি নট মাইনাস জিটি। যদি আমার দূরত্ব দেওয়া থাকে তাহলে আমরা লিখবো হচ্ছে ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ভি নট স্কয়ার মাইনাস 2gh। একটা কথা একটু বলে রাখি, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সাধারণত সময়টা দেওয়া থাকে, সময়ের ক্ষেত্রে বিবেচনা করে অঙ্কগুলো বের করতে বলে, ঠিক আছে? আমি এখন এক্স দিয়ে করছি, অর্থাৎ দূরত্ব দিয়ে করছি, তো দূরত্ব দিয়ে যদি করি আমরা তাহলে লিখবো ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ভি নট স্কয়ার মাইনাস 2g। এক্স এর জায়গায় কত হয় বলো দেখি,
H minus 6. এইচ মানে সিক্স কেন বাবা? এ থেকে যাত্রা শুরু করেছে, বি পয়েন্টে উঠেছে, দূরত্বের নাম দিয়েছি এক্স, তাহলে এক্সই তো হবে, এক্সই তো হবে। এইচ মানে এক্স মুখস্থ করে ফেলেছো তুমি, আগেরটা এইচ মানে এক্স ছিল, আগে মুখস্থ করা যাবে না, মুখস্থ করলে আর তুমি শিখতে পারবে না ফিজিক্স। এ থেকে যাত্রা শুরু করেছে, বি পয়েন্ট পর্যন্ত যাচ্ছে, বি পয়েন্ট এসেছে, আগে তো উপর থেকে নিচের দিকে নামতেছিল, তাই এইচ বিয়োগ এক্স হয়েছিল, এখন তো এখান থেকে উঠতেছে উপরের দিকে, তাহলে আমাদের হবে হচ্ছে এ থেকে বি তে উঠেছে, তা দূরত্ব অতিক্রম করেছে কত? এক্স, তাহলে আমরা এক্স লিখলাম মাইনাস 2g এক্স। এখান থেকে আমরা ভি স্কয়ারের মানটা গতিশক্তিটা বের করে দিব। তো একটু খেয়াল করি, গতিশক্তি ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার, হাফ এম ভি স্কয়ারের জায়গায় দেখো এটাই লিখবো, ভি নট স্কয়ার মাইনাস 2g এক্স, ভি নট স্কয়ার মাইনাস 2g এক্স। ওকে, তাহলে একটু হিসাব করে ফেলি, হাফ এম ভি নট স্কয়ার মাইনাস এম জি এক্স। তাহলে এবার মোট শক্তিটা হিসাব করি, ইপি যোগ ইকে, ই ইজ ইকুয়াল টু, খেয়াল করো ইপির জায়গায় আমরা কি লিখবো, বের করে ফেলেছি বি বিন্দুতে, দেখো খেয়াল করে এম জি এক্স লিখলাম। ইকে জায়গায় কি লিখবো, এটা লিখবো হাফ এম ভি নট স্কয়ার মাইনাস এম জি এক্স, কেটে গেল, হাফ এম ভি নট স্কয়ার থাকলো। দেখো খেয়াল করে আমার বি পয়েন্টে মোট শক্তির পরিমাণ হচ্ছে হাফ এম ভি নট স্কয়ার, আবার এই পয়েন্টে মোট শক্তির পরিমাণ হাফ এম ভি নট স্কয়ার। সুতরাং আমরা বলতে পারছি যে নিক্ষিপ্ত বস্তু, খারাপ করে দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমরা শক্তি সংরক্ষণশীলতা নীতি মেনে চলে। আবার বলি, যদি তোমার হচ্ছে উপরের দিকে নিক্ষেপ করে সময় দেওয়া থাকে, তাহলে আমরা কিন্তু এই সমীকরণ ব্যবহার করব, ভি ইজ ইকুয়াল টু ভি নট মানে জিটি, গতির সমীকরণ, কিন্তু এগুলো যেন ভুল না হয়, ঠিক আছে? আর এটা যদি আমাদের উচ্চতা দেওয়া থাকে, এটা ব্যবহার করব, যখন যেটা ব্যবহার দেওয়া থাকবে সেই ডাটা বা উপাত্ত অনুসারে আমরা অঙ্কটা সলভ করব। ওকে, এবার সি বিন্দুতে খেয়াল করো, সি বিন্দু একেবারে মাথায় আছে, সর্বোচ্চ উচ্চতা মনে করো, সর্বোচ্চ উচ্চতা মনে করো সি বিন্দু। সি বিন্দুতে বেগ কত বলো দেখি? 0, সর্বোচ্চ উচ্চতা বেগ 0, কারণ বস্তুটা উপরে খাড়া উপরে থেমে যাবে, থেমে যেয়ে আবার নিচের দিকে নামা শুরু করবে। অতএব ই কে ইজ ইকুয়াল টু 0, বেগ নাই, গতি শক্তি নাই, বিভব শক্তি কত? mgh, বিভব শক্তি কত হচ্ছে? এই বিভব শক্তি কত? স্যার mgh, থেকে যখন এটা এম জি এইচ, h, এম জি এইচ, তো আমরা মোট শক্তি কত পেলাম? আচ্ছা, বিভব শক্তিকে আবার এটাকে এমজিএইচ মানেই কিন্তু আবার হচ্ছে ওই হাফ এম ভি নট স্কয়ার, একই কথায় আসবে, ঠিক আছে? এমজিএইচ, আচ্ছা আমরা এই বিভব শক্তিটা হচ্ছে বের করলাম এটা, আর এমজিএইচ, ঠিক আছে? এটা থেকে তুমি যদি বের করে দাও, খেয়াল করো ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ভি নট স্কয়ার মাইনাস 2gh। যখন বস্তুটা এখানে উঠেছে, খেয়াল করো এখানে যখন উঠেছে বেগ হয়ে গেছে 0, শেষ বেগ কত হয়েছে? 0, আদি বেগ কত ছিল? ভি নট। টোটাল কতটুকু উচ্চতায় উঠেছে? এই যে উচ্চতায় উঠেছে, টোটাল এই যে উচ্চতায় উঠেছে, কিন্তু সি পয়েন্টের ক্ষেত্রে তাহলে দেখো 0 শেষ বেগ, আদি বেগ কত? ভি নট স্কয়ার মাইনাস 2g, এইচ এর জায়গায় কি হবে? এইচই হবে, এখন তো সে টোটাল উচ্চতা অতিক্রম করেছে। তাহলে আমরা কত পাচ্ছি? ঠিক লিখলাম, হ্যাঁ, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে ভি নট স্কয়ার ইজ ইকুয়াল টু 2gh, ভি নট স্কয়ার ইজ ইকুয়াল টু পাচ্ছি 2gh, বা আমি যদি একটু জিএইচ এর মানটা বের করে নিতে চাই, জিএইচ ইজ ইকুয়াল টু ভি নট স্কয়ার ভাগ 2, এগুলো এমনি বের করে দিচ্ছি, সিম্পল, এগুলো করবা নিজে নিজে, ব্রেনটা শার্প হবে। এইভাবে হচ্ছে না, ভাবে কেন মিলছে না, এটা কেন, এই কেন কেন উত্তর দিবা, নিজে নিজে করবা। এম জিএইচ এর জায়গায় দেখো ভি নট স্কয়ার ভাগ 2 লিখেছি, এই যে হাফ এম ভি নট স্কয়ার ভাগ 2, একই কথা, এম জিএইচ যা হাফ এম ভি নট স্কয়ার তাই, একই কথা। তার মানে সর্বোচ্চ উচ্চতায় বিভব শক্তি যা, আবার সর্বনিম্ন পয়েন্টে গতি শক্তির সমান। বুঝতে পেরেছো? তিনটা জিনিস কিন্তু একটু খেয়াল করবো আমরা। সর্বোচ্চ গতিশক্তি ইজিক্যাল টু সর্বোচ্চ বিভব শক্তি, সব ক্ষেত্রেই সর্বোচ্চ বিভব শক্তি ইজিক্যাল টু হচ্ছে মোট শক্তি। এই জিনিসটা ভুলে যাওয়া যাও, সর্বোচ্চ গতিশক্তি যা, সর্বোচ্চ বিভব শক্তি যা, আবার মোট শক্তিও তাই। খেয়াল করে দেখো এই পয়েন্ট, যে কোনো সিস্টেমের ক্ষেত্রে আমি যদি বলি এই পয়েন্টে কে আছে? সর্বোচ্চ বিভব শক্তি আছে, কত? এমজিএইচ। এখানে কত? সর্বোচ্চ গতিশক্তি এমজিএইচ। এখানে কত? মোট শক্তি এমজিএইচ। প্রত্যেকটা ক্ষেত্রে এমজিএইচ। আমরা এখানে
এটার ক্ষেত্রে বের করেছি আদি বেগ দিয়ে বের করেছি, প্রত্যেকটা ক্ষেত্রে হাফ এম ভি নট স্কয়ার, হাফ এম ভি নট স্কয়ার, হাফ এম ভি নট স্কয়ার। এখন প্রশ্ন হচ্ছে আদি বেগ তোমার দেওয়া নেই, আদি বেগ দেওয়া না থাকলে কি করবা? তাহলে বুঝতেই পারছো যে এখানকার যে মোট গতিশক্তিটা ছিল সেটাতে বস্তুটার সিস্টেমটার এখানে যখন যাবে সর্বোচ্চ উচ্চতায়, সেই টোটাল গতিশক্তিটা কিসের তৈরি মানে কনভার্টেড হবে বিভব শক্তিতে। ঠিক আছে, যখন সিস্টেমের মধ্যে অর্থাৎ ওই বস্তুটার মধ্যে গতিশক্তি 0, তার মানে টোটাল গতিশক্তি বিভব শক্তিতে রূপান্তর হয়ে গেছে। এটা কিন্তু কোনোই মেকানিক্যাল না থাকলে অঙ্ক পারবা না। আমি কিন্তু দেখো মোট শক্তি বের করেছি কি হাফ এম ভি নট স্কয়ার। আমরা মোট শক্তি কত বের করেছি? হাফ এম ভি নট স্কয়ার। মোট শক্তি কত বের করেছি? হাফ এম ভি নট স্কয়ার। হাফ এম ভি নট স্কয়ারও যা, আবার এম জি এইচ ও তাই। এটাই দেখালাম এখানে। কখন তোমার উদ্দীপকে কি দেওয়া থাকবে সেটার উপর নির্ভর করে তুমি অঙ্ক করবা। এইচ দেওয়া আছে মনে করো, তাহলে এম জি এইচ দিয়ে করবা। আবার বলবা যে বললো যে সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি বিভব শক্তি এত, সর্বোচ্চ উচ্চতায় বিভব শক্তি এত, বস্তুটার প্রাথমিক গতিশক্তি কত, প্রাথমিক গতিশক্তি কত, অথবা বলতে পারে বস্তুটিকে কত বেগে নিক্ষেপ করা হয়েছিল। খেয়াল করো, একটা বস্তু হারা উপরের দিকে নিক্ষেপ করলা, ঠিক আছে, বেগ দেওয়া নাই, বেগের মান দেওয়া নাই, হোয়াট বললো যে এটা সর্বোচ্চ সর্বোচ্চ 100 মিটার, 980 লিখি, 980 মিটার উচ্চতায় উঠলো, এইটুকা দেওয়া আছে, উচ্চতায় উঠলো। অঙ্ক একটা করছি আমরা, যে একটা বস্তু নিক্ষেপ করা হলো খাড়া উপরের দিকে, সে সর্বোচ্চ 980 মিটার উচ্চতায় উঠলো। তাহলে আমরা বললাম যে কত বেগে বস্তুটাকে নিক্ষেপ করা হয়েছিল। তাহলে আমরা জানি যে এম জি এইচ আর হাফ এম ভি নট স্কয়ার একই কথা, মাত্র শিখে আসলাম। এই পয়েন্টে যে মোট গতিশক্তি আর এই সর্বোচ্চ উচ্চতায় মোট বিভব শক্তির সমান, আমরা এটা এখান থেকে হিসাব করতে পারবো। এম তো বস্তুর ভর দেওয়া থাকবে, মনে করো 1 কেজি ভর, 1 কেজি ভরের বস্তু, হ্যাঁ। তো এম এর মান এখন বসাও, 1 গুণ 9.8 গুণ এইচ এর মান হচ্ছে 9 ইজিক্যাল টু হাফ গুণ এম। এম না থাকলেও কিন্তু হবে, বাম পাশের এম ডান পাশের এম কিন্তু কেটে যাবে, হ্যাঁ। এম দেওয়া থাকতে পারে না, তাহলে আমরা পেলাম হচ্ছে এইটা, ভি নট স্কয়ার ইজিক্যাল টু 980 গুণ হচ্ছে 9.8 গুণ হচ্ছে 2। এই হিসাব নিকাশ করলে আমরা পেয়ে যাবো আমাদের মান। এম দেওয়া লাগবে না, কিন্তু এম লাগবে না, এম আমি পরে দিলাম, এম লাগবে না, বাম পাশের এম ডান পাশের এমটা কেটেই যাবে। ঠিক আছে, বিভিন্ন ভাবে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। অথবা তোমাকে বললো যে একটা বস্তু খাড়া মুক্তভাবে পড়তে পড়তে কি বলে 9.8 মিটার উচ্চতা থেকে নিচের দিকে ফেলে দেওয়া হলো, মুক্তভাবে পড়তে দেওয়া হলো। ভূপৃষ্ঠ স্পর্শকালে বেগ কত? ভূপৃষ্ঠ স্পর্শকালে বেগ কত আমাদের জানা আছে যে এম জি এইচ ইজিক্যাল টু হাফ এম ভি স্কয়ার। এই যে এই পয়েন্টে মোট গতিশক্তি আর এই পয়েন্টে মোট বিভব শক্তি সমান সমান, এই যে এই কনসেপ্ট, সর্বোচ্চ গতিশক্তি সর্বোচ্চ বিভব শক্তি ইজিক্যাল টু মোট শক্তি। এই কনসেপ্ট দিয়ে আমি ইজিলি আমার ভর্তি পরীক্ষায় বা নৈর্ব্যক্তিক অ্যান্সার গুলো করতে পারবো। ঠিক আছে, এখানে আমার এম কেটে যাবে, আমার এখান থেকে এইচ এর মান দেওয়া আছে, জি এর মান আমাদের জানা আছে 9.8 ইজিক্যাল টু হাফ ভি স্কয়ার। ঠিক আছে, 2 গুণ 9.8 গুণ 9.8 ইজিক্যাল টু ভি স্কয়ার। এখান থেকে আমি ভি এর মানটা পেয়ে যাবো ইজিলি। ওকে, দেখো এগুলো করতে কিন্তু আমার 1 মিনিট লাগবে না, 1 মিনিট লাগবে না কিন্তু এগুলো করতে। আর থিওরি আকারে আসলে তুমি এভাবে করে করে দেখাবা, সময় নিয়ে ভালো করে ডিটেলস লিখে লিখে দেখাবা। আর নৈর্ব্যক্তিক আসলে আমার সময় লাগবে না, 1 মিনিট লাগবে না এগুলো করতে, বাসে একটু প্র্যাকটিস করবা। ঠিক আছে, তো আমরা এই 3টা ক্ষেত্রে আমরা শক্তি নিত্যতা সূত্র প্রমাণ করলাম। নেক্সট ক্লাসে আমরা ক্ষমতা নিয়ে কথা বলবো, আর কুয়ার গভীরতা টভীরতা নিয়ে এগুলো নিয়ে কথা বলবো। কবে ক্লাস হবে সেটা আমি গ্রুপে জানিয়ে দিব। ঠিক আছে, ওকে। আর কারো কোনো প্রশ্ন আছে নাকি জিজ্ঞাসা করো। আজকে যা পড়ালাম এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো নৈর্ব্যক্তিক থেকে অনেকগুলা করে আসে বিভিন্ন জায়গায়, বিভিন্ন ভর্তি পরীক্ষায়। একটু দেখালাম যে পেন্ডুলাম, বুঝি না, সরি, পেন্ডুলাম এটা একটু আরেকবার দেখান, পেন্ডুলাম। পেন্ডুলামেরটা, ওকে, পেন্ডুলামেরটা সবচেয়ে ইম্পর্টেন্ট কিন্তু এখানে, হ্যাঁ এইটা, হ্যাঁ এটা হচ্ছে, এটা তার হচ্ছে মধ্যাবস্থান বা সাম্যাবস্থান। এখানে যখন বস্তুটা আছে তখন তার উল্লম্ব দূরত্ব কত দেখবো আমরা। উল্লম্ব দূরত্বটাই হবে হচ্ছে এইচ এর মান বা বিভব শক্তি মান বের করতে যা লাগবে। আমরা যখন বিভব শক্তি বের করতে তখন উল্লম্ব উচ্চতা নেব। দেখো বি পয়েন্টে যখন বস্তুটা আছে উল্লম্ব উচ্চতা হচ্ছে এ এম,
এই যে এ এম, ঠিক আছে, এম জি ইন্টু এম। আবার যখন বি বিন্দুতে বস্তুটা আছে তখন তার অতিক্রান্ত দূরত্ব কত? 0, কারণ বি থেকে 0 এদিক থেকে সে আসতেছে নিচে, এটাকে আমরা ধরে নিলাম। ওকে, এবার সি পয়েন্টে দেখো তো উল্লম্ব উচ্চতা কত? এ থেকে এন পর্যন্ত, এ এন। তাহলে আমাদের গতি শক্তি বিভব শক্তি কত হবে? এম জি ইন্টু এইচ, এইচ এর জায়গায় আমরা বসাবো এ এন। কিন্তু সি পয়েন্টে যখন আমি গতি শক্তি বের করব, বেগ বের করব, তো দেখো বি থেকে সি তে এসেছে, তো বি তে বেগ ছিল কত? 0, এই যে 0, ঠিক আছে, বি থেকে সি তে এসেছে, বি থেকে সি তে এসেছে, তাহলে সে কতটুকু উল্লম্ব দূরত্ব অতিক্রম করেছে? বি পয়েন্ট মানে কি উল্লম্ব ভাবে দেখো এম পয়েন্ট, সি পয়েন্ট মানে কি এন পয়েন্ট, তাহলে তার দূরত্ব হচ্ছে এম এন পরিমাণ। এই জন্য আমরা এইচ এর জায়গায় এম এন দিয়েছি যখন সি বিন্দুতে বেগ নির্ণয় করব। খুবই ইম্পর্টেন্ট কিন্তু এটা। বি থেকে সি তে এসেছে মানে সে উল্লম্ব দূরত্ব অতিক্রম করেছে এম থেকে এন পর্যন্ত, তখন আমরা এম থেকে এন পর্যন্ত। দেখো সি বিন্দুতে যখন থাকবে, এটাকে একটু ভালো করে বুঝো, সি বিন্দুতে বস্তু যখন আছে, বিভব শক্তি যখন বের করব তখন দেখবো যে সি বিন্দুটা উল্লম্ব কত উচ্চতায় আছে। এই দেখো, এই যে উল্লম্ব উচ্চতা, এই যে দেখো, এই যে উল্লম্ব উচ্চতা এইটুকা, এই যে আমি এটা কিন্তু রেফারেন্স পয়েন্ট দাগিয়ে নিয়েছি, এই যে এন। কিন্তু বি থেকে যখন সি তে বস্তুটা আসতেছে বা সি তে যখন আছে, সে কতটুকু দূরত্ব অতিক্রম করেছে? কারণ আমি সূত্রে দেখো বেগের পরিমাণ 0 ধরেছি। কোথায় বেগ 0? এই যে এখানে 0, বি পয়েন্টে। 0 থেকে কত দূর এসেছে? সি পয়েন্ট পর্যন্ত এসেছে। কতটুকু দূরত্ব অতিক্রম করেছে? এম এন পরিমাণ, এই যে এম এন পরিমাণ উল্লম্ব দূরত্ব। এইটুকাই কনসেপ্ট, আর কিছু না। বাদ বাকি তুমি সিম্পল জিওমেট্রি, কস থিটা, সাইন থিটা, টেন থিটা, পিথাগোরাস, তিনটা জিনিস লাগে এখানে, সাইন কস টেন আর হচ্ছে পিথাগোরাসের সূত্র দিয়ে যে মানগুলো থাকে সেখান থেকে আমার যেটা মান প্রয়োজন সেটা আমরা সিম্পল জিওমেট্রি অথবা সিম্পল ট্রিগোনোমেট্রি দিয়ে বের করে নিই। ওকে, তো আজকের ক্লাস এ পর্যন্ত। আমি একটু এগুলো সুন্দর করে তোমাদেরকে দিয়ে দিব গ্রুপে, ঠিক আছে? ওকে।